দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় এই সময়ের দাঁতের যত্ন, অর্থাৎ এই যে ঈদের এই আমেজ আনন্দ, এই আনন্দের মাঝেও কিন্তু দাঁতের যত্ন নিতে ভোলা যাবে না। কেননা আমরা সবাই জানি কোরবানি ঈদের পরপরই কিন্তু দাঁতের অনেক ধরনের সমস্যা বেড়ে যায়। তাই আজ আমাদের মূল আলোচনার বিষয় দাঁতের যত্ন, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল। ডাক্তার আমিনুল ইসলাম রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ। আমি যে কথাটা বলছিলাম যে ঈদের আনন্দ আয়োজন কিন্তু এখনো চলছে, সবার ঘরে ঘরে কিন্তু এখন হচ্ছে এক উৎসব মুখর পরিবেশ। কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এই আনন্দটা ভাগাভাগি করবার জন্য, এবং কেউ কেউ নিজের বাসায় কিন্তু এখন হচ্ছে অনেক ধরনের আয়োজন, খাবার, ভুরিভোজ হচ্ছেই। তবে সবকিছুর মাঝে কিন্তু আমরা নীরবে ভুলে যাই যে আসলে দাঁতের যত্নটা এখানে আমরা একটু ভুলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা একটু দাঁতের এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে শুরু করতে চাই যে ঈদের এই সময়টা তো দেখা যায় অতিরিক্ত মাংস, তৈলাক্ত খাবার বা এইসব খাবার খেলে নানান কারণে কিন্তু মাড়িতে অনেক ধরনের সমস্যা হয় এবং আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো প্রথমে শুরু করতে চাই, কোন কোন ধরনের সমস্যা নিয়ে এই সময় রোগীরা আপনার কাছে সবচেয়ে বেশি আসেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ঈদের সময় যেটা হয় যে তৈলাক্ত খাবার এবং মাংস জাতীয় খাবার খাওয়ার পরে দুই দাঁতের মাঝখানে খাবারগুলো আটকে থাকে। হ্যাঁ, গ্যাপের মধ্যে দুই দাঁতের মাঝখানে যে গ্যাপগুলো হয় এই সময় খাবারগুলো আটকে থাকে। এই আটকে থাকার পরে তখন মাড়িতে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, আবার দাঁতটা নড়ে যায়, দাঁতে ব্যথাও শুরু হয়। এই প্রবলেমগুলো আবার সাধারণত বেশি হয়ে থাকে। এছাড়া মানুষ ঈদের আনন্দের সময় এই গ্যাপের সময় মানুষ যেটা হয় অতিরিক্ত তৈলাক্ত খাবার বা আট জাতীয় খাবার খাওয়ার কারণে মানুষ যদি যত্ন না নেয় তখন অনেক সময় মাড়িটা ফুলেও যায়। হ্যাঁ, মাড়িটা ফুলে গেলে তো এখান থেকে বিভিন্ন ইনফেকশন ক্রিয়েট হয়। যেটা বলছিলেন যে দাঁতের মাঝে মাঝে খাবার ঢুকে যাওয়া, অর্থাৎ দাঁতের ফাঁকে খাবার ঢুকে যাওয়া, এটা যখন হয় তখন আসলে আপনাদের কাছে যখন রোগীরা আসে যে দাঁতের মাঝে খাবার খেলে ঢুকে যাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, তখন আপনারা কি চিকিৎসা সাজেস্ট করেন তাদেরকে? তখন সবচেয়ে বেশি কমন যে ভুলটা করে, তখন সবাই এখানে খাবারটা আটকে থাকার কারণে এখানে অনেক সময় টুথপিক বা খিলাইল তারা সবাই ইউজ করে খাবারটা বের করার জন্য। আমরা সবসময় বলবো যে এই প্রবলেমটা যদি হয় প্রথমে সে লবঙ্গবাদি কুলি করে খাবারটাকে বের করে নিয়ে আসবে, সুতা ব্যবহার করে, যেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি। আর যদি গ্যাপটা বেশি হয় আমি বলবো গ্যাপটা বন্ধ করার জন্য অনেকগুলো চিকিৎসা আছে, ফিলিং আছে, ক্রাউন আছে। কী কারণে তার গ্যাপটা হয়েছে আমরা এক্সরে করে আগে ইউটিলাইজ করে এক্সরে জানার চেষ্টা করি। তারপরে তা এক্সরে দেখে তার জন্য যেটা বেস্ট মনে হয় আমরা তাকে সেটাই সাজেস্ট করার চেষ্টা করি। তবে আমি বলবো খাবার যদি আটকে থাকে এটাকে সাধারণভাবে না নিয়ে এটাকে অবশ্যই একটা সিরিয়াস ইস্যু মনে করে ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ করা উচিত। আপনি একটা গুরুত্বপূর্ণ এখানে কথা মেনশন করলেন যে আসলে অনেকে কিন্তু এই মাংসটা বের করবার জন্য টুথপিক ব্যবহার করে, অনেকে নিজের নখ থেকেও কিন্তু হচ্ছে দেখা যায় নখের আঙ্গুল বা আঙ্গুল দিয়ে হচ্ছে খাবার বের করার চেষ্টা করছে, অথবা যা পাচ্ছে তা দিয়ে ওখানে একটু খোঁচাখুচি করছে। এতে কি ইনফেকশন অনেক হারে বেড়ে যেতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ টুথপিক যেটা করে, যেটা অনিয়মিতভাবে ব্যবহার করলে বা বেশি ব্যবহার করলে টুথপিকের সামনে মাথা তো ধারালো, আমাদের মাইটা হলো নরম, তখন টুথপিক দিয়ে যখন খিলাইল করবে তখন মাইতে একটা আঘাত অবশ্যই পড়বে। আঘাত পড়ার কারণে মাইটা ক্ষত হবে, মাই থেকে ব্লিডিং হবে, 1 নম্বর প্রবলেম। 2 নম্বর দুই দাঁতের মাঝখানে আল্লাহ তাআলা একটা মিনিমাম গ্যাপ রাখছে, যেটা আমরা বলি 0.5 মিলিমিটার, কিন্তু টুথপিক তো অনেক মোটা। হ্যাঁ, 2 মিলিমিটার মিনিমাম অ্যাটলিস্ট। তো একটা চিকন জিনিসের ভিতরে যখন টুথপিক দিয়ে খিলাইল করবে আমাদের ফাঁকটা একটু বড় হয়ে যাচ্ছে, তো টুথপিক ব্যবহার করে তাতে গ্যাপটাও আরো বড় হয়ে যাচ্ছে। তো এটাও একটা প্রবলেম হয়। আবার খিলাইল করার কারণে মাইতেও একটা প্রবলেম হচ্ছে, যেহেতু টুথপিক সামনে মাথা দাঁড়ালো, এই জন্য টুথপিক ব্যবহার করাটা অবশ্যই একদম উচিত না। আমার ডেন্টাল সার্জনরা বলি ফ্লস ব্যবহার করতে। আচ্ছা, অনেকে বলে যে যখন দাঁতে এরকম হচ্ছে হয়ে যায়, মাংস আটকে যায়, তখন কিন্তু ডাক্তারের কাছে গেলে আপনারা হয়তো স্কেলিংটাও সাজেস্ট করে থাকেন। তো স্কেলিং করলে নাকি আবার এই গ্যাপটা আরো বেশি বেড়েও যেতে পারে, এই কথাটা কি সত্য? একদমই সত্যি না। কারণ আমার ডেন্টাল সার্জনরাই প্রতি বছর একজন ডেন্টাল সার্জনরা স্কেলিং করি। যদি এটা যদি গ্যাপ বড় হয়ে যেত তাহলে আমরা ডাক্তাররা স্কেলিং করতাম না। আচ্ছা, যে কোশ্চেনটা আপনি করছিলেন, স্কেলিং আমরা কেন করি? স্কেলিংটা করে দাঁতের ভিতরে যে খাদ্যকণাগুলো জমে, যে পাথরগুলো জমে, ময়লাগুলো জমে, আমরা এগুলোকে বের করে নিয়ে আসি স্কেলিং এর মাধ্যমে, যাতে দাঁত এবং মাড়ি দুটোই সুস্থ থাকে। এই যে আমরা খাদ্যকণাগুলো, পাথরগুলো বের হয়ে চলে আসে, তখন কিন্তু এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়। তখন মানুষ মনে করে এখানে আসলে আমরা একটা গ্যাপ সৃষ্টি করছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আমাদের প্রথম পাঠাইছে তখন তো খাদ্যকণা দিয়ে পাঠায় নাই, আমরা ফ্রেশ দাঁত দিয়ে পাঠাইছে। তো আমাদের খাবার জমতে জমতে
বা নিয়মিত ব্রাশ না করার কারণে বা দাঁতের যত্ন না নেওয়ার কারণে এখানে পাথর ক্রিয়েট হয়েছে। তো এই পাথরগুলোই আমরা জাস্ট বের করে নিয়ে আসি, যেটা জন্মের সময় ছিল না। এই পাথরগুলো বের হওয়ার পরে মানুষের এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে মানুষ মনে করে আমার দাঁতে একটা গ্যাপ হয়ে গেছে। মানে এতদিন ধরে এই পাথর নিয়ে তো সে অভ্যস্ত ছিল, right. যখন হঠাৎ করে পাথরটা সরে যায় তখন সে মনে করে যে আসলে এই পাথরটা সরে যাওয়ার কারণেই মূলত গ্যাপটা হয়ে গেছে, অথচ সেইটা কিন্তু আগে থেকে তার গ্যাপটা ছিল। ডাক্তার আমিনুল ইসলাম রাসেল, একটু আগে কিন্তু আমরা স্কেলিং নিয়ে কথাটা বলছিলাম যে আসলে স্কেলিং করলে দাঁতের গ্যাপ বেড়ে যায় কিনা, এবং আপনি খুব সুন্দর করে বলে দিলেন যে কোনোভাবেই বাড়ে না, সেটা আসলে আগে থেকে আপনার দাঁতে গ্যাপটা ছিল, কিন্তু পরবর্তীতে স্কেলিং করাতে সেই যে পাথরটা সরে যাচ্ছে সেখান থেকে কিন্তু পরে গ্যাপটা হয়। পরবর্তীতে এই গ্যাপটা চলে যাওয়ার কোনো ধরনের কোনো উপায় আছে কিনা? নিশ্চয়ই কেউ চান না যে সামনের দাঁত বিশেষ করে কারো গ্যাপ থাকুক বা এরকম ফাঁকা হয়ে যাক পাথরটা সরে যাওয়ার পরে। কোন ধরনের উপায় ব্যবহার করলে এই ধরনের গ্যাপটা ফিল আপ করা সম্ভব? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। কারণ অনেকে এই গ্যাপের ভয় অনেকে স্কেলিং করতে চায় না আমাদের কাছে। তো এখানে অ্যাকচুয়ালি গ্যাপ অনেকগুলো কারণে হতে পারে। একটা আছে পাথরের কারণে যে গ্যাপটা, এই গ্যাপটার কারণে মাড়িগুলো উপরে চলে যায়, সরে যায়। মাড়িগুলো উপরে সরে যাওয়ার কারণে অনেক সময় তাদের দাঁতে শিরশির করে, কারণ মাড়ির ঠিক ভিতরে দাঁতের কিছু পার্ট থাকে, অংশ থাকে। হ্যাঁ, সেই পার্টগুলো যখন দৃশ্যমান হয়ে যায়, কারণ মাড়ি যে লেভেলে থাকার কথা সেই লেভেল থেকে যখন পাথর আস্তে আস্তে বড় হয় তখন মাড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, বা নিচের মাড়িগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। তো মাড়ি নিচের দিকে নামা যাওয়ার কারণে মাড়ির ভিতরে যে দাঁতের অংশটা থাকতেছে এটা আবার এক্সপোজ হয়ে যাচ্ছে, এখানে পানি লাগলে শিরশির করে, তখন এই গ্যাপটাকে আবার ক্লোজ করা যায়। চাইলে এখানে যদি সে সঠিক নিয়মে যদি ব্রাশ করে, হ্যাঁ, এবং একটু মেসেজ যদি করে সঠিক নিয়মে, যে উপরের দাঁত উপর থেকে নিচে, নিচের দাঁত নিচ থেকে উপরে যদি আঙ্গুল দিয়ে মেসেজ করে বা সঠিক পদ্ধতিতে যদি ব্রাশ করে, তো মাড়িটা অনেক সময় আবার আগের জায়গায় চলে আসে। একটা আরেকটা হলো অনেক সময় যদি না আসে, বেশি যদি হয়ে যায়, তখন আমরা থেকে মাড়িটাকে রিসিশন করে আবার মাড়িটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। রিসিশন করা মানে একটু যদি বাংলায় বুঝিয়ে বলতেন। মনে করেন আমরা গামটা ভিতর থেকে গামটাকে সার্জারি করে কেটে আমরা আবার যে জায়গাতে গামটা সরছে এখানে আবার নতুন করে ভিতরে গামটা লাগিয়ে দেওয়া যায়। তখন ওই মাড়িটাকে আবার, এটা যদি বেশি এক্সপোজ হয়ে যায়, যদি তার মেসেজের মাধ্যমে ব্রাশের মাধ্যমে যদি মাড়িটা আগের জায়গায় না আসে, তখন আমরা রিসিশনের মাধ্যমে এটাকে ফিল আপ করার চেষ্টা করি। আবার এটা হলো মাড়ি সরার ক্ষেত্রে। আবার অনেক সময় পাতাগুলো পালাই দেওয়ার কারণে দুই হাতের মাঝখানে একটা গ্যাপ হয়, ওই দুই হাতের মাঝখানে যদি গ্যাপ হয় ওইটাকে বন্ধ করার বিভিন্ন উপায় আছে। এটা আমরা কম্পোজিট ফিলিং করে বন্ধ করতে পারি, বিনিয়ার করে বন্ধ করতে পারি, ক্রাউন করিয়ে বন্ধ করতে পারি। তো অনেক পদ্ধতিতে বন্ধ করা যায়। তাই গ্যাপ হয়ে যাবে এই ভয়ে যাতে স্কেলিং করা থেকে মানুষ যাতে বিরত না থাকে। প্রবলেম হলে স্কেলিংটা করতেই হবে মাস্ট। আচ্ছা, কারণ গ্যাপ হবেই, কিন্তু এই বয়ে স্কেলিং করা বিরত থাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা সমাধানও দিয়ে রাখছে। সমস্যা হচ্ছে প্রথম স্টেপটাই কিন্তু স্কেলিংটা এখানে আপনি বলছেন। এই যে মাড়িটা যদি নেমে যায় সেখান থেকে কিন্তু কারণটা হচ্ছে মাড়ি যখন নেমে গেল, অর্থাৎ দাঁতের ভেতর এবং মাড়ির যে মাঝখানে একটা গ্যাপ, সেখানে তো পাথর ঢুকে গেল এবং আস্তে আস্তে সেই মাড়িটা আরো নিচের দিকে চলে যাচ্ছে। যেহেতু নিচের দিকে চলে যাচ্ছে, দাঁত নড়ে যাওয়ারও তো একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, শিওর, এখানে বোনটাও এক্সপোজ হয়ে যাবে, বোনটাও ক্ষয়ে যাবে। বোন যদি চলে যায় তাহলে এখানে রুটটাও একটু লুজ হয়ে যায়। রুটগুলো তো বোনের সাথে লাগানো থাকে। পেশেন্ট পেয়েছেন ডক্টর রাসেল যে মাড়িটা নেমে গিয়েছে, ইয়াং পেশেন্ট, অনেক বেশি পাথর মুখে এবং হচ্ছে দাঁত নড়ে যাচ্ছে সামনে? হ্যাঁ, অনেক পাইছি। এবং স্কেলিং করার পরে অনেক সময় নড়াগুলো বন্ধ হয়ে যায়, এবং মাইনর মোবিলিটি থাকলে, কম নড়াচড়া করলে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর যদি বেশি মোবিলিটি থাকে তখন আমরা বোনটা কি কারণে এক্সপোজ হচ্ছে, কতটুকু এক্সপোজ হচ্ছে দেখে এটার কোনো ট্রিটমেন্ট আছে। এটারও ট্রিটমেন্ট আছে। যেহেতু আমরা দাঁত নড়া নিয়েই কথা বলছি, তাহলে আমি আরেকটু এখানে একটু যোগ করি যে ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে, এই ধরনের পেশেন্টরা কি আপনার কাছে এই ধরনের কমপ্লেন নিয়ে আসে কিনা? আমি যতটুকু জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদেরও কিন্তু দাঁত নড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আবার পাশাপাশি স্কেলিং করা নিয়েও কিন্তু এখানে একটা টেনশনের বিষয় থাকে যে তাদের যেহেতু হচ্ছে ডায়াবেটিস, অতিরিক্ত ব্লিডিংও হতে পারে, তারা স্কেলিং করতে পারবেন কিনা যাদের এই ধরনের সমস্যা হচ্ছে? ডায়াবেটিস রোগীদের তাদের যত একটু বেশি করে করা উচিত, কারণ তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হইলো কম থাকে বা ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল থাকে। তো সেই হিসাবে ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে, আমরা যদি বলি বড়া পেটে যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে, সে অবশ্যই স্কেলিং করতে পারবে। যদি ডায়াবেটিস বেশি থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলি ডায়াবেটিসটা কন্ট্রোল করে এসে স্কেলিংটা করার জন্য। কিন্তু ডায়াবেটিস যদি বেশি থাকে, সে যদি এটার কারণে কিন্তু দাঁত নড়ে যেতে পারে। শুধু যে পাথর থাকবে, পাথরের কারণে দাঁত নড়ে যাবে এটাও একটা কারণ। যেমন ঠিক তেমনি ডায়াবেটিস বেশি থাকলেও একটা কারণ থাকতে পারে, পাথর থাকুক আর না থাকুক। সেই জন্য ডায়াবেটিস নিজস্ব একটা সমস্যা, যেটা কারণে দাঁতের একটা নিজস্ব প্রবলেম হতে পারে। তাই ডায়াবেটিস কন্ট্রোল করাটা অবশ্যই
এখানে একটা খুবই অর্থাৎ গুরুত্বপূর্ণ ডায়াবেটিস বিষয়। কন্ট্রোল করে তারপর তিনি অবশ্যই ট্রিটমেন্টটা এই জন্য নিতে বড় পারবেন। পেটে যদি 8 থেকে 10 থাকে সে অবশ্যই স্কেলিং করতে পারবে। আচ্ছা, এবার চলে আসি হৃদরোগী যারা রয়েছেন, যারা বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ যেটা খেয়ে থাকেন 75 মিলিগ্রাম, এখন হচ্ছে 81 মিলিগ্রামে পাওয়া যায় ইকোস্প্রিন, ইকোস্প্রিন, হ্যাঁ। যেগুলো খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো রক্ত পড়ার প্রবণতা অনেক তা বেশি বেশি থাকে। থাকে, হ্যাঁ। তো তখন আপনারা কি ধরনের হচ্ছে ব্যবস্থা গ্রহণ করেন স্কেলিং করার পূর্বে, বা তারা কি করবেন, চিন্তা করবেন যে স্কেলিং করবেন কি করবেন না? হ্যাঁ, তারা তো অবশ্যই স্কেলিং তো করতে হবে। পাথর যেহেতু জমছে, স্কেলিং এটা ব্রাশের মাধ্যমে কখনো যাবে না, এটাকে স্কেলিং করে এটাকে পাথরগুলোকে রিমুভ করতেই হবে। যেহেতু করতেই হবে, সেই হিসেবে তারা যারা হার্টের রোগী, যারা ইকোস্প্রিন জাতীয় ওষুধগুলো খায়, আমরা বলি অ্যাটলিস্ট মিনিমাম 3 দিন যেন এটা বন্ধ রাখে। আমরা ঈদের এই সময়টাতে দাঁতের যত্ন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো এবার একটু এখানে যোগ করতে চাই, এই সময়টাতে দেখা যায় দাঁতের ব্যথা অনেক অংশ বেড়ে যায়। কারণ যতই ডাক্তার বলুক না কেন যে হাড় খাওয়া যাবে না, তারপরও কিন্তু রোগীরা বা যারা আমরা এখন এই মুহূর্তে দেখছি তারা কিন্তু এই বিষয়টা তেমন শুনি না। দেখা যায় একটু অনেকেই হাড় খেতে পছন্দ করি। তো হাড় খেলে আসলে দাঁতের কি কি সমস্যা হয় সেটা আপনার কাছে একটু জানতে চাই। কোরবানি ঈদ, হাড় তো খাবে, এটাই স্বাভাবিক। আর বছরে একটা ঈদ, তো সেই হিসাবে তারা অনেক আশা নিয়ে থাকে যে কোরবানি গরুটা অনেক মজা করে খাবে, সেই হিসাবে তারা চিবাবে। আমরা যতই বলি ডেন্টাল সার্জনরা, কিন্তু এটা এক শ্রেণীর মানুষ শুনবে না, স্বাভাবিক। হ্যাঁ, এখন যদি তার হাড় চিবাতে গিয়ে যদি আমরা যেটা বলি অতিরিক্ত শক্ত খাবার প্রেশার দিয়ে খেলে অবশ্যই দাঁতের জন্য ক্ষতিকারক। এটা পুরো দাঁতের উপর একটা প্রেশার পড়ে, তখনই ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য এক্সেসিভ প্রেশার দিয়ে কোনো কিছু খেতে আমরা নিষেধ করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে বলি আর কি। হাড় জাতীয় খাবার বা বেশি প্রেশার দিয়ে যেগুলো খেতে হয়, এগুলো অ্যাভয়েড করলে বেটার হয়। আচ্ছা, আমি শুনেছি যে হাড় খাওয়ার কারণে অনেকের দাঁতে ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে, এবং ফ্র্যাকচারটা এমনভাবে হয় যেটা আসলে বোঝাও যায় না যে ভিতরে ফ্র্যাকচার হয়ে গেছে, কিন্তু প্রচন্ড ব্যথা করে। তো সেই মুহূর্তে আসলে এই সময়টাতে এসে রোগীরা কি করবেন? হ্যাঁ, এক নম্বর হলো যেদিকে প্রথম হলো লবঙ্গ আমবাদি কুলি করে দাঁতটাকে পরিষ্কার করবে, এবং আক্রান্ত বা ক্ষত স্থানে সে খাবারগুলো অ্যাভয়েড করে বিপরীত দিক দিয়ে খাবে, যেদিকে তার সুস্থতার দিকে খাবে। এবং ঘরোয়াভাবে তো সে লবঙ্গ আমবাদি কুলি করা ছাড়া আর কোনো উপায় নেই, বা সঠিকভাবে খালি ভালোভাবে ব্রাশ করবে, মাউথ ওয়াশ ইউজ করবে, তাহলে সে একটু আরাম পাবে। এবং খুব বেশি প্রেশারের কারণে যদি ভেঙে যায় বা শিশি বা ব্যথা হয়, তাহলে আমার মতে দ্রুত ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ করা উচিত। আচ্ছা, ধরে নিলাম যে হাড় খাওয়ার কারণে কারো দাঁতের একটা কর্নার ভেঙে গেছে, ঠিক আছে, তো এটার আসলে দুইটা ট্রিটমেন্ট হতে পারে, আইদার রুট ক্যানালের দিকে যেতে পারেন, অথবা হচ্ছে কি আপনার এক্সট্রাকশন বা দাঁত ফেলে দিতে হতে পারে। তো একটু দুইটার বিষয়ে জানতে চাচ্ছি যে যখন রুট ক্যানালটা করেন তখন আপনারা কোন কোন ব্যাপারটা বিবেচনায় নেন, যে দাঁতগুলো একটু ভেঙে গিয়েছে প্রিজার্ভ করবার জন্য, তখন কি কি মাথায় চিন্তা করছেন, আর কোন দাঁতটাকে আপনি চিন্তা করেন যে না এটা কোনোভাবে রাখা যাবে না, এটা ফেলে দিতেই হবে? সুন্দর কোশ্চেন। প্রথমে আমরা চেষ্টা করি যদি দাঁতটা ভেঙে যাওয়ার পর প্রথমে আমরা একটা এক্সরে করি। হ্যাঁ, এক্সরে করার পর যদি দেখি ভাঙা অংশটা যদি নার্ভ পর্যন্ত যদি এক্সপোজ না, তাদের ঠিক মাঝখানে নার্ভ থাকে যেটাকে আমরা পাল্প বলি। হ্যাঁ, যদি পাল্প পর্যন্ত এক্সপোজ না হয়, তাহলে আমরা এটাকে চেষ্টা করি ফিলিং দিয়ে, কনজারভেটিভ ফিলিং দিয়ে আমরা দাঁতটাকে প্রিজার্ভ করার চেষ্টা করি। যদি দেখি এটা নার্ভে এক্সপোজ হয়ে গেছে, হ্যাঁ, নার্ভের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, তখন আমরা এটাকে রুট ক্যানেল করি। রুট ক্যানেল করে আমরা একটা ক্রাউন পরাই দিই, দাঁতটা আবার আগের মতো হয়ে যায়। আর যদি দেখি না এটা এত বেশি ভেঙে গেছে যে দুই দাঁতের মাঝখানে বাইফার্কেশন এরিয়া পর্যন্ত ফেটে গেছে, দুটা রুট আলাদা হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, আলাদা সেপারেশন হয়ে গেছে, এখন দাঁতের রুটটাই যদি আলাদা হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, তখন আমাদের ডেন্টাল সার্জনের কাছে কিছু করার উপায় থাকে না, তখন বলে পুরো দাঁতটাকে ফেলে দিতে। পরে যদি দাঁতটা ফেলে দেওয়া লাগে, সে চাইলে আবার পুরো দাঁতটাকে আবার 1 মাস পরে বা 15-20 দিন পরে আবার নতুন দাঁত লাগাতে পারবে। দাঁত ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন রোগীদের অনেক ধরনের দুশ্চিন্তা থাকে যে দাঁত ফেলে দিলে চোখে সমস্যা হতে পারে কিনা। নিশ্চয়ই আপনি অনেকগুলো রোগীর কাছে শুনেছেন যে স্যার আমি যদি দাঁত ফেলে দিই আমার চোখের আলোতে কোনো সমস্যা হবে কিনা, বা কানে কোনো সমস্যা হতে পারে কিনা। তো দাঁত ফেলে দিলে কি চোখের কোনো সমস্যা হয় না? আবার এমনও কেউ বলে যে ব্রেনের সমস্যা হবে কিনা। আমি আপনার কোশ্চেন ধরে যদি বলি না, দাঁত ফেলে চোখেরও ক্ষতি হবে না, কানের সমস্যা হবে, ব্রেনের সমস্যা, কারণ প্রত্যেকটা রোগ আলাদা আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগকে আলাদা করে পাঠাইছে। তো দাঁতের জন্য যে রোগ ইনফেরিয়র নার্ভ বা ম্যাক্সিলারি নার্ভ, চোখের যে রোগ, প্রত্যেকটা রোগের ডাইরেকশনই আলাদা। তো একটার সাথে একটা আলাদা কোনো কানেকশন দিয়ে বানাই নাই, মানে জয়েন্টে নাই যে দাঁত ফেলে চোখের ক্ষতি হবে, এরকম কোনো না। আল্লাহ পরে হেকমত আল্লাহ প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে আল্লাহ ডিস্ট্রিবিউশন করছে। সেই হিসাবে আমি বলবো নির্দ্বিধায় আপনার দাঁত ফেলতে পারেন, যদি দাঁতে বেশি প্রবলেম হয়ে থাকে, দাঁতে ফেলে চোখের ব্রেনে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ঈদের সময়টাতে অতিরিক্ত কোমল পানীয়, সফট ড্রিঙ্কস যেগুলো রয়েছে, মিষ্টি, ঠান্ডা, এগুলো খাবারও তো খায়। তো ঠান্ডা খেলে তো শিরশির বাড়ে বা দাঁতে ধরে, এই ধরনের কথা নিশ্চয়ই আপনি জানেন। পাশাপাশি মিষ্টি খেলেও কিন্তু হচ্ছে দাঁতে ধরে, এটার কারণ কি?
হ্যাঁ, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, কমলা জাতীয় খাবার খেলে অনেক সময় দাঁতের এনামেলটা লস হয়ে যায়। আর যদি দাঁতের এনামেলটা যদি লস হয়ে যায়, দাঁতের ভিতরে আমার ডেন্টিন থাকে, নার্ভ থাকে, এই নার্ভটাকে আলাদা দুটো প্রোটেকশন দিয়ে ডাকিয়ে রাখছে। একটা নার্ভের উপর অংশটা হলো ডেন্টিন, এর উপর অংশটাকে আমরা যেটা বলি এনামেল, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা দেখতে পাচ্ছি বাড়িতে। এনামেলটা যদি লস হয়ে যায়, তাই ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়। আর ডেন্টিন যদি এক্সপোজ হয়ে যায়, তখন যা কিছু খাবে ডেন্টিনের মধ্যে লাগবে, ডেন্টিন থেকে যা নার্ভে এফেক্ট পড়বে। এই জন্য অতিরিক্ত ঠান্ডা বা মিষ্টি জাতীয় খাবার বা কোমল জাতীয় খাবারগুলো খেলে দাঁতের এনামেলটা লস হয়ে যেতে পারে। এনামেল লস হলে দাবে দাবে দাঁতে শিরশির করবে, ব্যথা করবে, একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এতক্ষণ তো বড়দেরকে নিয়ে অনেকগুলো কথা বললাম, একটু শিশুদেরকে নিয়ে একটু ছোটখাটো প্রশ্ন করতে চাই। যে ঈদের সময় সবাই তো হচ্ছে গ্রামের বাড়িতে যাবে, একটু ঘুরবে ফিরবে, আনন্দ মজা করবে। তো অনেক সময় তো দেখা যায় যে শিশুরা হচ্ছে পড়ে যায়, পড়ে গিয়ে সামনের দাঁতটা ভেঙে যায়। বিশেষ করে যাদের ডেসিডুয়াস টুথ, অর্থাৎ হচ্ছে বাচ্চাদের যে দুধ দাঁত যেটাকে বলি, সেটা যদি ভেঙে যায়, তাৎক্ষণিকভাবে আসলে কি করা যেতে পারে? যে হচ্ছে যাতে দাঁতটা সময়ের আগে যদি পড়ে যায়, তখন কি করা যেতে পারে? সময়ের আগে যদি পড়ে যায়, তখন অনেক সময় যে পার্মানেন্ট যে দাঁতটা, ওটা অনেক সময় দাঁতটা আঁকা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, সেই হিসাবে আমি বলবো আগের ডেন্টাল সার্জন গিয়ে পরামর্শ যাবে, তারা এক্সরে করে দেখবে নতুন যে দাঁতটা মায়ের ভিতরে আছে এটা কতটুকু ভিতরে আছে। যদি দেখি এটা উঠতে 2 মাস 3 মাস সময় লাগবে, তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর যদি দেখি এটা 1-1.5 বছর সময় লাগবে, যেটা পড়বে 8 বছর বয়সে উঠবে, কিন্তু 6 বছর বয়সে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, 2 বছর লাগবে সময়, তখন তো 2 বছরের ভিতরে দাঁতটা ওঠার সময় একটা গ্যাপ ক্রিয়েট হতে পারে, মানে আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তখন আমরা অনেক সময় স্পেস মেনটেনার ইউজ করি যাতে এই জিনিসটা না হয়। তবে আমি বলবো যে যতটুকু সময় বাচ্চাকে, যারা গ্রামের বাড়িতে যায়, ঘুরতে যায়, একটু বাচ্চাকে দেখে শুনে রাখা, খেয়াল রাখা, এবং অবশ্যই যাওয়ার আগে ডেন্টিস্টের পরামর্শ নিয়ে হচ্ছে যাওয়া ভালো। বিশেষ করে কোরবানি ঈদের পরপরই কিন্তু হচ্ছে ডেন্টিস্টের কাছে রোগীর পরিমাণও বেড়ে যায়, যতটুকু আমরা শুনেছি। যেহেতু দাঁতের যত্ন নিয়ে আমরা একটু অসচেতন, তবে আমরা চেষ্টা করি যে এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দর্শক যারা রয়েছেন তারা একটু সচেতন হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টিভিকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।